মামলুক সালতানাত প্রতিষ্ঠিত হয় 1206 সালে। দিল্লি সালতানাত শাসনকারী 5টি রাজবংশের মধ্যে মামলুক রাজবংশ ছিল প্রথম। এই সাম্রাজ্যের শাসনকাল ছিল 1206 থেকে 1290 সাল পর্যন্ত। এই রাজবংশকে দাস রাজবংশ বলা হয়ে থাকে, কেননা এই রাজবংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক ছিলেন ঘুরি রাজবংশের একজন কৃতদাস। পরবর্তীতে তিনি মোহাম্মদ ঘুরির সেনাপতি হয়ে ওঠেন। তিনি মোহাম্মদ ঘুরির অনুমতিক্রমে দিল্লিতে ভারত বিজয়ের পরে স্থায়ীভাবে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। এজন্য তাকে দাস বংশের প্রতিষ্ঠাতা বলা হয়। তার অধিক দানশীলতার জন্য তাকে লাখবক্স বলা হতো। তিনি তুর্কিস্তানের অধিবাসী হওয়ায় কুতুবউদ্দিন আইবেক ও তার উত্তরাধিকারদের শাসন আমলকে প্রাথমিক যুগের তুর্কি শাসন বলেও অভিহিত করা হয়। দিল্লির কুতুব মিনার নির্মাণ কাজ শুরু হয় তার শাসন আমলে। দিল্লির বিখ্যাত সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামানুসারে এই মিনারের নাম রাখা হয়, তবে তিনি এই মিনারের কাজ শেষ করে যেতে পারেননি। তো বন্ধুরা, আজ আমরা কথা বলবো এই মামলুক বা দাস রাজবংশ নিয়ে, কিভাবে এই সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং কিভাবেই বা এই সাম্রাজ্যের পতন ঘটেছিল, তা সব বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, দাস রাজবংশের প্রথম শাসক ছিল কুতুবউদ্দিন আইবেক। 1206 সালের আগে আইবেক মোহাম্মদ ঘুরি এর একজন টার্কিক মামলুক সেনাপতি ছিল। মামলুক এমন সৈনিকদের বলা হয়ে থাকে যারা কিনা কৃতদাস ছিল। 1192 সালে ডানাইন যুদ্ধের পর মোহাম্মদ ঘুরি আইবেককে ইন্ডিয়ান অ্যাফেয়ার সামলানোর দায়িত্ব দেয়। ঘুরি রাজবংশের প্রতিনিধি শাসক হিসেবে কুতুবউদ্দিন আইবেক 1192 থেকে 1206 সাল পর্যন্ত শাসন করেন। এই সময়কালে তিনি গাঙ্গেয় সমভূমিতে অভিযান পরিচালনা করেন এবং তিনি নতুন অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে 1206 সালে ঘুরি সাম্রাজ্যের সুলতান মোহাম্মদ ঘুরিকে হত্যা করা হয়। যেহেতু তার কোনো পুরুষ উত্তরাধিকারী ছিল না, তাই তার সাম্রাজ্য তার প্রাক্তন মামলুক সেনাপতিদের নেতৃত্বে ছোট ছোট সুলতানিতে বিভক্ত হয়ে যায়। প্রতিটি ছোট ছোট সাম্রাজ্যের সুলতান মামলুক সেনাপতিরাই ছিল। তখন কুতুবউদ্দিন আইবেক দিল্লির সুলতান হন এবং মামলুক রাজবংশের প্রতিষ্ঠা করেন। তিনি 1206 সাল থেকে 1210 সাল পর্যন্ত রাজ্য পরিচালনা করেন। সেই সময় তাজউদ্দিন ইলদৌজ গাজনির শাসক ছিলেন। তাজউদ্দিন গাজনির শাসক হওয়ায় দিল্লিতেও নিজের শাসন আনতে চেয়েছিল, কিন্তু আইবেক তা মেনে নেয়নি। তিনি সাময়িকভাবে মুলতানের নাসিরউদ্দিন কাবাচা এবং গজনির তাজউদ্দিন ইলদৌজের বিদ্রোহ দমন করেন এবং লাহোরকে তার রাজধানী বানান। তিনি দিল্লির ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণের মাধ্যমে উত্তর ভারতের ওপর তার নিয়ন্ত্রণ সুসংহত করেন। তিনি দিল্লির প্রাচীনতম মুসলিম স্মৃতিস্তম্ভ কুওয়াত উল ইসলাম মসজিদ এবং কুতুব মিনার নির্মাণের সূচনা করেন। 1210 সালে লাহোরে পোলো খেলার সময় দুর্ঘটনায় আহত হয়ে তিনি মারা যান। লাহোরের আনারকলি বাজারের কাছে তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুর পর দ্বিতীয় সুলতান হন তার পুত্র আরাম শাহ। আরাম শাহ কুতুবউদ্দিন আইবেকের দত্তক নেওয়া পুত্র ছিলেন। আরাম শাহের শাসনকাল ছিল মাত্র 1 বছর। 1210 থেকে 1211 সাল পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। চিহালগানি অর্থাৎ 40 নামে 40 জন অভিজাতের একটি অভিজাত দল আরাম শাহের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং তৎকালীন বাদাউনের গভর্নর শামস উদ্দিন ইলতুৎমিশকে আরামের স্থলাভিষিক্ত করার জন্য আমন্ত্রণ জানায়। 1211 সালে দিল্লির কাছে যুদের সমভূমিতে ইলতুৎমিশ আরামকে পরাজিত করেন। এরপর আরাম শাহের পরিণতি কি হয়েছিল তা এখনও নিশ্চিত নয়। আরাম শাহকে পরাজিত করে তৃতীয় সুলতান হন শামসুদ্দিন ইলতুৎমিশ। তিনি ছিলেন ইলবারি তুর্কি সম্প্রদায়ের লোক। তিনি শুরুতে রাজকীয় দেহরক্ষী হিসেবে কাজ করতেন। পরবর্তীতে তিনি বদায়ুনের শাসনকর্তা হন। তিনি কুতুবউদ্দিন আইবেকের জামাতাও ছিলেন। ইলতুৎমিশ 1211 থেকে 1236 সাল পর্যন্ত রাজত্ব করেন। তিনি লাহোর থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন, যা কিনা এখনও ইন্ডিয়ার রাজধানী হিসেবে রয়েছে। তিনি দিল্লিতে রাজধানী স্থানান্তর করে রাজকোষ 3 গুণ বৃদ্ধি করেন। তিনি সুলতানের নাসির উদ্দিন কাবাচা এবং গজনির তাজউদ্দিন ইলদৌজকে পরাজিত করেন, যারা নিজেদের দিল্লির প্রতিদ্বন্দ্বী ঘোষণা করেছিলেন। শেষ খোয়ারজম শাহ জালালউদ্দিন মঙ্গাবর্ণীকে তাড়া করার জন্য মঙ্গলরা ভারতে প্রবেশ করে, যিনি 1221 সালে সিন্ধু নদের যুদ্ধে চেঙ্গিস খানের হাতে পরাজিত হন। চেঙ্গিস খানের মৃত্যুর পর ইলতুৎমিশ অনেক হারানো অঞ্চল পুনরুদ্ধার করে উত্তর ভারতে তার দখল সুদৃঢ় করেন। বাংলা, যা কিনা তুর্কি আফগান সেনাপতি বখতিয়ার খিলজি এবং তার বাংলার খলজি রাজবংশের উত্তরসূরিদের দখলে ছিল, তা তিনি 1227 সালে দিল্লি সালতানাতের অন্তর্ভুক্ত হয়।
1229 সালে বাগদাদের খলিফার কাছ থেকে সুলতান ই আজম উপাধি লাভ করেন। 1230 সালে ইলতুৎমিশ মেহরৌলিতে হাউজ ই শামসি জলাধার নির্মাণ করেন এবং 1231 সালে তিনি সুলতান খড়ি নির্মাণ করেন, যা ছিল দিল্লির প্রথম ইসলামী সমাধিসৌধ, এবং তিনি কুতুবউদ্দিন আইবেকের শুরু করা কুতুব মিনার এর কাজ শেষ করেন। 1236 সালে ইলতুৎমিশের মৃত্যুর পর তার যোগ্য কন্যা রাজিয়া সুলতানা হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করেন, কিন্তু তুর্কি মামলুক অভিজাতদের বিরোধিতার কারণে তিনি পরাজিত হন। এরপর চতুর্থ সুলতান হন রুকনউদ্দিন ফিরোজ, যার উপাধি ছিল সুলতান। তিনি 1236 সালে এপ্রিল থেকে 1236 সালের নভেম্বর পর্যন্ত শাসন ক্ষমতায় ছিলেন। তিনি মাত্র 7 মাস রাজত্ব করতে পেরেছিলেন, কেননা তিনি ব্যক্তিগত আনন্দ এবং অশ্লীলতার পেছনেই নিজের সময় ব্যয় করতেন, যার ফলে নাগরিকদের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। 1236 সালের 9 নভেম্বর রুকনউদ্দিন ফিরোজ এবং তার মা শাহ তুরকান উভয়কেই চিহালগনি কর্তৃক হত্যা করা হয়। রুকনউদ্দিন ফিরোজ ছিলেন দাস বংশের প্রথম সুলতান, যিনি কখনো দাস ছিলেন না। প্রথম সুলতানা ছিলেন রাজিয়া আল দিন, যার পুরো নাম ছিল জালালউদ্দিন রাজিয়া সুলতানা। তিনি 1236 থেকে 1240 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। ভারতের প্রথম মহিলা মুসলিম শাসক হিসেবে তিনি প্রাথমিকভাবে অভিজাতদের প্রভাবিত করতে সক্ষম হন এবং প্রশাসনিকভাবে সুলতানি শাসন খুব ভালোভাবে পরিচালনা করেন। তবে তিনি আফ্রিকান জামাল উদ্দিন ইয়াকুতের সাথে মেলামেশা শুরু করলে অভিজাত এবং ধর্মযাজকদের মধ্যে বর্ণগত বিরোধ দেখা দেয়, যারা মূলত মধ্য এশীয় তুর্কি ছিলেন। তারা শুরু থেকে একজন মহিলা সুলতানা শাসনের প্রতি অসন্তুষ্ট ছিলেন। তিনি শক্তিশালী অভিজাত মালিক আল তুনিয়ার কাছে পরাজিত হন এবং তাকে বিয়ে করতে রাজি হন। তবে এরপরেই তার সৎ ভাই মুইজউদ্দিন বাহরাম চিহালগনির সাহায্যে সুলতানা ও তার স্বামীর সম্মিলিত বাহিনীকে পরাজিত করে সিংহাসন দখল করে ফেলেন, যার ফলে দম্পতি পালিয়ে কৈথলে পৌঁছান, যেখানে তারা ডাকাতের হাতে পড়ে লুটপাট ও নিহত হন। ষষ্ঠ সুলতান ছিলেন মুইজউদ্দিন বাহরাম। তিনি 1240 থেকে 15 মে 1242 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। তার রাজত্বকালে চিহালগনিরা উচ্ছৃঙ্খল হয়ে পড়ে এবং ক্রমাগত একে অপরের সাথে ঝগড়া করতে শুরু করে। এই অস্থিরতার সময়কালে মঙ্গলরা পাঞ্জাব আক্রমণ করে এবং লাহোর লুণ্ঠন করে। সে সময় মুইজউদ্দিন বাহরাম তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। তিনি এতটাই ভীত ও দুর্বল ছিলেন যে চিহালগনিরা তাকে দিল্লির সাদা দুর্গে অবরোধ করে এবং 1242 সালে তাকে হত্যা করে। সপ্তম সুলতান হন রুকনউদ্দিন ফিরোজ শাহ এর পুত্র আলাউদ্দিন মামুদ। তিনি 1242 থেকে 1246 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। তিনি সুলতান হলেও ক্ষমতা ছিল মূলত চিহালগানিদের কাছে। তিনি চিহালগানির একজন পুতুল ছিল বললেও চলে। সুলতান হিসেবে তার তেমন কোনো ক্ষমতা বা প্রভাব ছিল না। এছাড়াও বিনোদন এবং মদের প্রতি তার আগ্রহের জন্য তিনি কুখ্যাত হয়ে ওঠেন। 1246 সালে আলাউদ্দিন মামুদের প্রতি ক্ষমতার ক্রমবর্ধমান ক্ষুধায় সর্দাররা বিরক্ত হয়ে পড়েন এবং তার স্থানে তার চাচাতো ভাই নাসিরউদ্দিন মামুদকে নিয়োগ করেন, যিনি ইলতুৎমিশের আরেক নাতি ছিলেন। আর এভাবে অষ্টম সুলতান হয়ে ওঠেন নাসিরউদ্দিন মাহমুদ। তার উপাধি ছিল নাসিরউদ্দিন ফিরোজ শাহ। তিনি 1246 থেকে 1266 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। একজন শাসক হিসেবে মাহমুদ অত্যন্ত ধার্মিক ছিলেন। তিনি তার বেশিরভাগ সময় প্রার্থনায় কাটাতেন এবং দরিদ্র ও দুস্থদের সাহায্য করার জন্য বিখ্যাত ছিলেন। এজন্য তিনি দরবেশ সুলতান নামেও পরিচিত ছিলেন। তার ডেপুটি সুলতান গিয়াসউদ্দিন বলবন সেই সময় রাষ্ট্রীয় বিষয়াদি পরিচালনা করতেন, যিনি কিনা মঙ্গলদের নেতার সাথে সন্ধি করে নাসিরউদ্দিন শাহকে বন্দী করে সিংহাসন দখল করে নেয়। নাসিরউদ্দিন শাহকে হত্যা করে নবম সুলতান হয়ে ওঠেন গিয়াসউদ্দিন বলবন। তিনি 1266 থেকে 1287 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। বলবন কঠোর হাতে রাজত্ব করেছিলেন এবং চিহালগনির সম্ভ্রান্ত ব্যক্তিদের দলকে ভেঙে দিয়েছিলেন। তিনি ভারতের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। যেসব অঞ্চলে বিশৃঙ্খলা ছিল সেখানে সৈন্যদের গ্যারিসন তৈরি করেছিলেন। ভারতের প্রথম গুপ্তচর বাহিনী তিনি নিয়োগ দিয়েছিলেন। তিনি মঙ্গলদের বিরুদ্ধেও যুদ্ধ করেছিলেন এবং তাদের অনেক আক্রমণ প্রতিহত করেছিলেন। মঙ্গলদের বিরুদ্ধে বিয়াস নদীর যুদ্ধে তিনি তার প্রিয় পুত্র যুবরাজ মোহাম্মদকে হারিয়েছিলেন। বলবনের মৃত্যুর পর মামলুক সাম্রাজ্যের দশম এবং শেষ সুলতান ছিলেন
মুইজউদ্দিন মোহাম্মদ কায়কাবাদ, তিনি 1287 থেকে 1290 সাল পর্যন্ত রাজত্ব সামলান। সে সময় তিনি তরুণ ছিলেন, তাই রাষ্ট্রীয় বিষয় ও রাজত্ব সামলানো তার জন্য কঠিন ছিল। একসময় অতিরিক্ত সুরাপান এর ফলে তিনি পঙ্গু হয়ে যান। তখন 1290 সালে একজন খলজি প্রধান তাকে এবং তার শিশুপুত্র কায়ুমার্সকে হত্যা করে দাস বংশের অবসান ঘটায়। আর এখানেই শেষ হয় মামলুক বা দাস সাম্রাজ্যের ইতিহাস। তো বন্ধুরা, এই ছিল মামলুক সাম্রাজ্যের ইতিহাস। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের গল্পবিন্দু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।